ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি। ক্লাস 12 হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল লেকচার 1। তো তোমাদের প্র্যাকটিক্যালের জন্য আসলে প্র্যাকটিক্যাল তো তোমরা আগে করেছো, মোটামুটি ফার্স্ট পেপারের অনেকগুলি প্র্যাকটিক্যাল তোমরা করেছো এবং তোমরা সেগুলো খাতায়ও তোমরা লিখেছো এবং বেশ কিছু হয়তো বা বাকিও থাকতে পারে। আর সেকেন্ড পেপারের প্র্যাকটিক্যাল তোমাদের আর কি একেবারেই করা হয়নি। তো এই কারণে সেকেন্ড পেপারের প্র্যাকটিক্যালগুলো আমাদের শুরু করতে হবে। তো সেকেন্ড পেপারের যে 4টা অধ্যায় আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সেকেন্ড পেপারের যে 4টা অধ্যায় আছে, তো এই 4টা অধ্যায়ের মধ্যে 4টাতেই প্র্যাকটিক্যাল আছে। যেমন তোমরা জানো সেকেন্ড পেপারে তোমাদের অধ্যায় 4 আছে, তারপরে অধ্যায় 6 আছে কণিক, অধ্যায় 7 আছে ত্রিকোণমিতি এবং অধ্যায় 8 আছে স্থিতিবিদ্যা। তো তোমাদের সেকেন্ড পেপারে এই 4টা অধ্যায়ের সাথেই প্র্যাকটিক্যাল আছে। আবার ফার্স্ট পেপারেও আছে, তো ফার্স্ট পেপার নিয়ে পরে কথা বলবো। তো সেকেন্ড পেপারের এই প্র্যাকটিক্যালগুলোর মধ্যে কোন কোন প্র্যাকটিক্যাল তোমাদের লিখতে হবে খাতায়, তো তার একটা লিস্ট আমরা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ আগামী মঙ্গলবার একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিব যে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় কি কি লিখতে হবে তার একটা লিস্ট 7 দিনের মধ্যে, অর্থাৎ আগামী মঙ্গলবার তোমাদেরকে দিয়ে দিব। তো তখন তোমরা ওই লিস্ট দেখে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখে ফেলবে। তো এখন প্র্যাকটিক্যালে বোর্ড থেকে 4টা দিয়েছে বলতে কি, তুমি যেটা দেখেছো আসলে বোর্ড থেকে 4টা, ওই 4টা হচ্ছে তোমার হচ্ছে হেডিং। তুমি কি ম্যাথ সেকেন্ড পেপারে 4টা দেখেছো নাকি সব মিলিয়ে 4টা দেখেছো? হ্যাঁ, রাইট। তো ম্যাথ সেকেন্ড পেপারে তুমি যে 4টা দেখেছো ওই 4টা আসলে হেডিং। হ্যাঁ, হেডিং মানে কি, এই দেখো শিরোনাম, লেখের সাহায্যে সমীকরণের সমাধান নির্ণয়, এটা হচ্ছে একটা শিরোনাম। বোর্ডে কি করছে, বোর্ডে শুধু এই শিরোনাম দিয়ে দিয়েছে। ওকে, এখন এই শিরোনামের ভিতরে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা সবাই জানি বা শিক্ষার্থীদেরকে আমরা জানাবো, এই কারণে তারা আর কি এগুলো আর লিখে না। সো বোর্ডে কিন্তু শুধু হেডিং দিয়ে দেয়, তুমি যেটা দেখছো ওটা জাস্ট একটা হেডিং। হ্যাঁ, লেখের সাহায্যে সমীকরণ সমাধান নির্ণয়, এই জিনিসটা শুধু একটা হেডিং, কিন্তু এই হেডিংয়ের মধ্যে অনেক কিছু আছে। মানে সেই ভিতরে জিনিসগুলো তারা লেখে না। এই কারণে তোমার কাছে মনে হচ্ছে 4টা অধ্যায়ে 4টা, হ্যাঁ 4টা অধ্যায়ে 4টা মনে হচ্ছে, কিন্তু আসলে 4টা অধ্যায়ে 4টা না, ওর ভিতরে আরও কিছু আছে। এবং তুমি আরেকটা কাজ করতে পারো, তোমার কাছে যদি ওই লিস্টটা থেকে থাকে তুমি ওই লিস্টটা আরেকবার দেখতে পারো। তুমি খেয়াল করবা যে হয়তোবা বাম পাশে লেখা আছে লেখের সাহায্যে সমীকরণের সমাধান নির্ণয়। আবার ঠিক দেখবা যে ডান পাশে দেখবা লেখা আছে আবার বাইসেকশন মেথড, নিউটন রাফসন মেথড। তুমি আরেকবার খেয়াল করো যে আমিও দেখছি তো যে বাম দিকে তারা হেডিং দিয়েছে, কিন্তু ডান পাশে আবার কিছু কিছু ক্ষেত্রে তারা লিখে দিয়েছে যে এর মধ্যে কারা কারা থাকবে। সো তাহলে ব্যাপারটা হচ্ছে যে তুমি খেয়াল করলে পাবা যে ওই একটা হেডিংয়ের মধ্যে যে আরও কিছু আছে, তো সেই আরও কিছু তারা মাঝে মাঝে লিখে দিয়েছে, আবার মাঝে মাঝে লিখে দেয়নি। তুমি খেয়াল করলে পাবা যে এই ক্ষেত্রে দেখবা যে লেখা আছে পাশে বাইসেকশন মেথড, নিউটন রাফসন মেথড। ওকে, তার মানে তুমি যে 4টা দেখতেছো ওই 4টার মধ্যে আরও কিছু আছে আর কি। ওকে, তাহলে এই প্র্যাকটিক্যালগুলো আর কি তোমাদেরকে লিখতে হবে। তো লেখার জন্য আমি, হ্যাঁ তুমি খুঁজে পেয়েছো? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করি, তো এই কারণে রেকর্ডিংটা বোঝা যায় না। তো ক্লাস কিন্তু রেকর্ডিং চলতেছে। এই ক্লাসটা রেকর্ডিং আকারে ইউটিউবে দিয়ে দেওয়া হবে। কেউ কোনো কথা যদি মিস করো বা ভুলে যেয়ে থাকে ইউটিউব থেকে পেয়ে যাবে। ওকে, তাহলে যেটা আমি বলতেছিলাম আর কি, তো প্র্যাকটিক্যালের লিস্ট তাহলে আমরা দিয়ে দিব। নেক্সট হচ্ছে আমি তোমাদের কাছ থেকে জানতে পারলাম যে তোমাদের অধিকাংশ শিক্ষার্থী এই মোহাম্মদ খোরশেদুল আলম এর প্র্যাকটিক্যাল বইটা অধিকাংশ শিক্ষার্থীরা কিনেছো। তোমাদের কি অবস্থা একটু জানতে পারি, দু একজন এই বইটা কি তোমরা গত বছর কিনেছিলা কিনা? তোমাদের কাছ থেকে জানতে পারলাম তোমরা বেশিরভাগ শিক্ষার্থী এটা কিনেছো। তো আসলে কি তাই? ওকে, ঠিক আছে, তাহলে ভালো। তো তাহলে যারা বইটা কেননি, দেখো আমি বইটা একটু ম্যানেজ করেছি তোমাদের দেখানোর জন্য। সবাই খেয়াল করো, এই যে এই বইটা নিশ্চয়ই এই বইটা, এই যে হ্যাঁ খোরশেদুল আলমের এই বইটা আমি ম্যানেজ করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই বইটা
তোমাদের অধিকাংশ শিক্ষার্থী গত বছর কিনেছিলা, তো সেই কারণে আমি এই বই থেকেই কথা বলবো, যেহেতু এই বইটা তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীর কাছে আছে। তো যাদের কাছে নাই তাদের অন্যটা আছে, আচ্ছা ঠিক আছে, অন্যটা থাকলেও সমস্যা নাই। তোমার কাছে কোনটা আছে একটু নামটা বলো তো দেখি। স্যার আমার কাছে অক্ষরপত্র। অক্ষরপত্র, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অন্য কোনো বই থাকলেও চলবে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে যেটা হবে, আমি যে এক্সপেরিমেন্টটা দিব তোমরা ওই এক্সপেরিমেন্টটা তোমাদের ওই ওই বইতে খুঁজবে, ওই বইতে খুঁজে ওখান থেকে দেখে দেখে লিখবে, সমস্যা নেই। অর্থাৎ যে কোনো একটা বই দেখে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমি যে এক্সপেরিমেন্টটা দিব ওই এক্সপেরিমেন্টটা তোমরা আগে খুঁজে বের করবে যে তোমার বইয়ের কোথায় আছে, খুঁজে বের করে তারপর তোমরা ওখান থেকে লিখবে। ওকে যাক, তাহলে এটা ছিল বইয়ের ব্যাপার। আর হচ্ছে যে যদি খুব সমস্যা হয় তাহলে বেশি এক্সপেরিমেন্টও না, তোমরা এগুলো ছবি আকারে, হ্যাঁ, যাদের কাছে আছে তাদের কাছ থেকে ছবি নিয়ে নিতে পারো। মনে করো তুমি তোমার বইয়ে খুঁজে পাচ্ছ না, তখন তোমার যে ফ্রেন্ডের কাছে এটা আছে তার কাছ থেকে জাস্ট তোমরা ছবিটা মেসেঞ্জারে নিয়ে খাতায় লিখে ফেললে। ওকে, তাহলে লেখার ব্যাপারে কিন্তু বললাম যে প্র্যাকটিক্যালের লিস্টটা আমরা আগামী সপ্তাহে আগামী মঙ্গলবার তোমাদেরকে দিয়ে দিব যে কোনগুলো লিখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে যে খাতায় লেখালেখির ব্যাপারে অনেক ব্যাপার থাকে। তো তোমরা যেহেতু ফার্স্ট পেপারে খাতা অলরেডি লিখেছো, সো তোমরা নিশ্চয়ই এগুলো জানো, তো এই বিষয়ে খুব একটা কথা বলার দরকার হবে না। তো তারপরও যদি কিছু কথা বলতে হয়, তো আজকের ক্লাসের শেষে যদি সময় থাকে তাহলে আজকের ক্লাসের শেষে বেশ কিছু কথা বলে দিব। আর যদি আজকে সময় না থাকে তাহলে একবারে আগামী মঙ্গলবার যখন লিস্টটা তোমাদেরকে দিব তখনই একবারে বলে দিব যে যে কীভাবে লিখতে হবে। আর অথবা আজকে ক্লাসের লাস্টে যদি সময় থাকে তাহলে আজকে ক্লাসে বলে দিব। এবং তোমরা নিশ্চয়ই জানো ক্লাসটা 1 ঘন্টা, সুতরাং তোমাদেরকে মিটিং কেটে যাওয়ার পরে সবাইকে আবার জয়েন করতে হবে, যেহেতু ক্লাসটা 1 ঘন্টা। সো এই কারণে তোমাদেরকে কষ্ট করে সবাইকে সেকেন্ড টাইম আবার জয়েন করতে হবে যখন মিটিংটা কেটে যাবে। এবং আমি যেটা বললাম যে যদি ক্লাসের লাস্টে সময় থাকে তাহলে কিন্তু আমি আজকেই কিন্তু বলে দিব যে খাতায় কিভাবে লিখতে হবে। সো শেষ পর্যন্ত সবাইকে থাকতে হবে, সেকেন্ড মিটিংয়ে সবাইকে থাকতে হবে। ওকে, তাহলে এখন আমি যেই এক্সপেরিমেন্টটা লিখেছি দেখো, এই এক্সপেরিমেন্টটা আমি যদিও লিখেছি এই বই থেকে, কিন্তু এই এক্সপেরিমেন্টটা তোমরা অন্য বইয়েও তোমরা খুঁজলে পাবে। ওকে, তাহলে দেখো আমি কি লিখেছি। প্রথমে আমাদের হেডিং ছিল যে লেখের সাহায্যে সমীকরণের সমাধান নির্ণয়, এবং এটা কোন অধ্যায় থেকে? এটা ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 থেকে। ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণ, অর্থাৎ ওই অধ্যায়ে যে বেসিকগুলো ছিল ওই বেসিকগুলো আমাদের কাজে লাগবে। লেখের সাহায্যে সমীকরণের সমাধান নির্ণয়। এবং দেখো আমি কিন্তু লিখেছি অলরেডি একটা এক্সপেরিমেন্ট যে এত সমীকরণের লৈখিক সমাধান নির্ণয় করো। ওকে, তাহলে আমাদেরকে এখন এটা শুরু করতে হবে। তো এটা শুরু করার জন্য আসলে প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে একটু ডিটেলস। হ্যাঁ, প্র্যাকটিক্যাল বিষয়টা কিন্তু নর্মাল ম্যাথের মতো না যে নর্মাল ম্যাথ জাস্ট সমাধান করে ফেললাম হয়ে গেল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে একটু ডিটেলস। ওকে, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে তোমাদের অনেকের ধারণা যে প্র্যাকটিক্যাল তো এমনি এমনি হয়ে যাবে, হ্যাঁ, যে প্র্যাকটিক্যালে কিছু পড়া লাগে না বা প্র্যাকটিক্যাল এমনি এমনি হয়ে যাবে। তো আসলে এসএসসি প্র্যাকটিক্যাল আর এই যে কলেজের প্র্যাকটিক্যালটা একটু পার্থক্য আছে। হ্যাঁ, কলেজে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় এটা আসলে এসএসসির মতো অতটা নর্মালভাবে হয় না, এটা একটু কঠিনভাবে হয় আর কি। তো এই এই পরীক্ষাতে তোমাদেরকে পরীক্ষার হলে এই ম্যাথ সেকেন্ড পেপারে লিখতে হবে 2টা এক্সপেরিমেন্ট, এবং পরীক্ষার হলে বসেই ম্যাথ ফার্স্ট পেপারে লিখতে হবে তোমাদেরকে 2টা এক্সপেরিমেন্ট। তোমরা কথাগুলো শুনে নাও ভালো করে। আর যদি কেউ ভুলে যাও তাহলে তো রেকর্ডিং তো ইউটিউবে থাকবে, ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম আর কি যে তোমাদের ম্যাথ প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হয় বোর্ড পরীক্ষা, ওখানে তোমাদেরকে 4টা এক্সপেরিমেন্ট লিখতে হয়। 4টা এক্সপেরিমেন্ট লিখতে হয়, সেকেন্ড পেপার থেকে 2টা এবং ফার্স্ট পেপার থেকে লিখতে হয় 2টা। এই 4টা এক্সপেরিমেন্ট তোমাদেরকে ওই পরীক্ষার হলে বসেই লিখতে হয়। এবং এটা লেখার জন্য কোনো রকম প্র্যাকটিক্যাল খাতা দেখার সুযোগ থাকে না এবং প্র্যাকটিক্যাল বই দেখারও কোনো সুযোগ থাকে না, সম্পূর্ণটাই না দেখে লিখতে হয়। এই কারণে এই প্র্যাকটিক্যালটা আগে থেকে পড়ে যেতে হয় এবং প্র্যাকটিস করে যেতে হয়। এটা কোনো রকম দেখে লেখার সুযোগ থাকে না। তোমরা মনে হয় জানো যে ফিজিক্স প্র্যাকটিক্যাল বা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো আসলে সবাই প্র্যাকটিক্যাল খাতা দেখেই লেখে, এটাই নিয়ম। হ্যাঁ, বোর্ড পরীক্ষার নিয়মই এটা যে ফিজিক্স প্র্যাকটিক্যাল এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এগুলো সবাই প্র্যাকটিক্যাল খাতা দেখেই লিখতে হয়। তার কারণ তাদের ওই লেখাটা আসলে মুখ্য বিষয় থাকে না, তাদের মুখ্য বিষয় থাকে হচ্ছে এক্সপেরিমেন্ট করাটা, হাতে কলমে তোমরা যেটা করে দেখাবা ওইটাই থাকে মুখ্য বিষয়।
কিন্তু ম্যাথ প্র্যাকটিক্যালে কিন্তু মুখ্য বিষয় থাকে যে তুমি লিখতেছো, এটাই মেইন। এই কারণে এই লেখালেখিটা কোনো রকম দেখে লেখার সুযোগ থাকে না। এবং মিথিলা মিউট রাখো, নুসরাত জাহান, মিথিলা মিউট রাখো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, এবং পরীক্ষা সেন্টারে প্রথমে যেটা করে, পরীক্ষা সেন্টারে তোমার লেখা শুরুর আগেই, মানে তোমাকে প্রশ্ন দেওয়ার আগেই তোমার কাছ থেকে প্র্যাকটিক্যাল খাতাটা তারা জমা রেখে নেয়। সো প্র্যাকটিক্যাল খাতা তোমার কাছে রাখারও সুযোগ থাকে না। এই কারণে প্র্যাকটিক্যাল ব্যাপারে সবাইকে সিরিয়াস থাকতে হবে যে সত্যিকার অর্থেই প্র্যাকটিক্যাল বুঝতে হবে এবং এগুলো পড়তে হবে এবং পরীক্ষার জন্য 4টা লিখতে হবে পরীক্ষা সেন্টারে। এবং এই যে প্র্যাকটিক্যালের 25-50 নাম্বার, এই 50 নাম্বার কিন্তু এমনি এমনি দিয়ে দিবে না। এটা তোমার ওই খাতা আবার দেখা হয়। তুমি যে খাতায় লিখবা 4টা এক্সপেরিমেন্ট, ওই খাতা আবার দেখা হয়। ওই খাতা দেখে আবার আমাদেরকে বোর্ডে জমা দিতে হয়। সুতরাং তুমি ওই খাতায় যা লিখবা তুমি ঠিক সেই, মানে তুমি সেই নাম্বারটাই পাবা। মানে ওই খাতার ভিতরে কারো কিছু করারও সুযোগ থাকে না। অর্থাৎ তুমি যে এক্সপেরিমেন্ট লিখবা, সবাই খেয়াল করো, আমি যে কথাগুলো বলি আগে শুনে নাও সবাই। আমাদের পার্টিসিপেন্ট প্রায় 40 জন। তো সবাই শুনে নাও একটু আমার কথাবার্তাগুলা। সেটা হচ্ছে যে তোমরা, আমি যেটা বললাম যে তোমাদেরকে বোর্ডে লিখতে হবে 4টা এক্সপেরিমেন্ট। তো এই 4টা এক্সপেরিমেন্টে নাম্বার থাকে 34। 4টা এক্সপেরিমেন্টের নাম্বার থাকে 34। মোট নাম্বার কত? মোট নাম্বার কিন্তু 50। মোট নাম্বার 50, যার মধ্যে 34 নাম্বার থাকে তুমি যে খাতায় এক্সপেরিমেন্ট লিখে আসবা সরাসরি 4টা এক্সপেরিমেন্ট না দেখে দেখে, ওই 4টা এক্সপেরিমেন্ট থাকে তোমার 34 নাম্বার। এবং এই 34 নাম্বার সরাসরি এই খাতা দেখা হয়, চেক করা হয়। চেক করে সেই চেক করা খাতা বোর্ডে জমা দেওয়া হয়। আলটিমেটলি এই নাম্বারের ভিতরে কোনো রকম কম বেশি করার সুযোগ থাকে না। তুমি যা লিখবা ঠিক তুমি সেই নাম্বারটা পাবা। এরপরে হয় ভাইবা। হ্যাঁ, ভাইবাতে থাকে আমাদের 10 নাম্বার। ভাইবাতে থাকে 10 নাম্বার। হ্যাঁ, ভাইবাতে থাকে 10 নাম্বার। এটা হচ্ছে তোমার রিটেন পার্ট, তুমি যেটা লিখবা। রিটেনে থাকে 34 নাম্বার, ভাইবাতে 10। ওকে, এই ভাইবার বিষয়টাও হচ্ছে যে ভাইবাতে তোমাদেরকে এই যে ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে তোমাদের যে 8টা অধ্যায় আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে যে 8টা অধ্যায় আছে, এই 8টা অধ্যায়ের যে কোনো অধ্যায় থেকে তোমাকে কোশ্চেন করতে পারে। 8টা অধ্যায়ের যে কোনো অধ্যায় থেকে তোমাকে কোশ্চেন করতে পারে। কোশ্চেনটা কীরকম? কোশ্চেন তেমন কিছুই না। কোশ্চেন হচ্ছে তোমার বিভিন্ন সূত্র বা বিভিন্ন সংজ্ঞা বা বিভিন্ন বেসিক। এবং তুমি যে এক্সপেরিমেন্টটা আনসার করতেছো, এই এক্সপেরিমেন্টটা তুমি কি বুঝে আনসার করতেছো নাকি না বুঝে আনসার করতেছো, এই কারণে এই এক্সপেরিমেন্ট সম্পর্কেও তোমার কাছে জিজ্ঞেস করা হয়। সুতরাং এই ভাইভাতে আমাদের 10 নাম্বার, যা তোমাকে কোশ্চেন করা হবে, এক্সপেরিমেন্টের উপরে কোশ্চেন করা হবে, অথবা তোমাকে কোশ্চেন করা হবে তোমার যে 8টা অধ্যায় আছে মোট সিলেবাস, এই 8টা অধ্যায় থেকে তোমাকে কোশ্চেন করা হবে বিভিন্ন সংজ্ঞা বা বিভিন্ন সূত্র। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অলরেডি এখানে 44 নাম্বার হয়ে গেল। 44 নম্বর। বাকি যে 6 নাম্বার থাকে, সেই 6 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। বাকি 6 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। ওকে, তো প্র্যাকটিক্যাল খাতায় থাকে বাকি 6 নাম্বার। তো এই ছিল নম্বর বন্টন, এবং সত্যিকার অর্থে এই অনুসারেই নম্বর বন্টন করে 50-এর মধ্যে যে যা পাবা তাকে তাই দেওয়া হয়। সো কলেজের প্র্যাকটিক্যাল এসএসসির মতো এতটা সহজে হয়ে যাবে না। সো তোমরা এই প্র্যাকটিক্যালটা গুরুত্ব সহকারে দেখতে হবে, প্র্যাকটিক্যালটা ভালো মতো শিখতে হবে এবং সেটা প্র্যাকটিস করে যেতে হবে। সো এই কারণে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস আজকে যেরকম আমি দেখতে পাচ্ছি এখন আছে 41 জন। তো তোমরা আশা করি প্রত্যেক সপ্তাহে জয়েন করবা এবং প্র্যাকটিক্যাল ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। তো ঠিক আছে, যেটা আমরা বলতেছিলাম যে তাহলে আমি এখন এটা শুরু করব। তো শুরু করার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আমি মাত্র বললাম যে এগুলো বোঝার জন্য তোমাদেরকে অনেক বেসিক লাগবে। সবাই দেখো, সমীকরণের সমাধান। আমাদের প্রথমে বুঝতে হবে সমীকরণের সমাধান বলতে আমরা কি বুঝি। প্রথমে বুঝতে হবে সমীকরণের সমাধান বলতে আমরা কি বুঝি। তো আমি এই বিষয়গুলো এখানে না লিখে এই যে আলাদা পেজে লিখতেছি। সবাই খেয়াল করো, সমীকরণের সমাধান বলতে আমরা কি বুঝি। সবাই একটু দেখো, একটু ঘোলা হয়ে গেল। হ্যাঁ, এখন মনে হয় আবার ঠিক হয়েছে। ওকে, সবাই দেখো, আমি একটা সমীকরণ লিখি। x² - 5x + 6 = 0। আমি একটা সমীকরণ লিখলাম। সমীকরণ লেখার পরে এখন আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি? তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সমীকরণের সমাধান বলতে আমরা কি বুঝি। সবাই দেখো, আমি এই সমীকরণের সমাধানটা নর্মালি করি। এই সমীকরণের নর্মাল সমাধান সবারই জানা। আমরা যদি এটাকে মিডিল টার্ম ব্রেক করি, মিডিল টার্ম ব্রেক করলে এটা হবে -3x - 2x। কী করলাম? মিডিল টার্মকে ব্রেক করলাম।
যদি আমরা এক্সটা কমন নিই, এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে আবারও এক্স মাইনাস থ্রি। যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এটা হচ্ছে এক্স মাইনাস টু এবং এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি। যদি আমরা এখন সমাধানের শেষ পর্যায়ে চলে যাই, নিশ্চয়ই সবাই জানি এখান থেকে এক্সের মান পাওয়া যাবে, একটা মান পাওয়া যাবে টু, একটা মান পাওয়া যাবে থ্রি। আমি কী করলাম, খুব দ্রুত আমি একটা সমীকরণের সমাধান করে তোমাদেরকে দেখালাম। এই সমীকরণের সমাধান হচ্ছে এটা। তার মানে আমরা সবাই বুঝলাম যে সমীকরণের সমাধান মানে কি? সমীকরণের সমাধান মানে এক্সের মান নির্ণয় করা। সমীকরণের সমাধান মানে অ্যাকচুয়ালি ওই সমীকরণের চলকের মান নির্ণয় করা। সাধারণত চলক এক্সই থাকে, তো চলক এক্সের মান নির্ণয় করা মানে সমীকরণের সমাধান। আমরা এটাও জানি সমীকরণ সমাধান করে এক্সের যে মান পাওয়া যায়, এই মানগুলিকে সমীকরণটির মূল বলা হয়। সমীকরণ সমাধান করে এক্সের যে মান পাওয়া যায়, এই মানটিকে এই সমীকরণটির মূল বলা হয়। এক্সের মানগুলিকে সমীকরণটির মূল বলা হয়। ওকে, ভালো কথা। তাহলে দেখো, আমরা কিন্তু সমীকরণের সমাধান করলাম কোন পদ্ধতিতে? নর্মাল বীজগাণিতিক পদ্ধতিতে। সমীকরণের সমাধান করলাম কোন পদ্ধতিতে? নর্মাল বীজগাণিতিক পদ্ধতিতে। এখন প্র্যাকটিক্যালে তোমাকে এই বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করতে বলবে না। প্র্যাকটিক্যালে তোমাকে বলবে যে তুমি এই সমীকরণটারই সমাধান করো। কোন পদ্ধতিতে? লৈখিক পদ্ধতিতে, মানে গ্রাফের সাহায্যে। গ্রাফের সাহায্যে তোমাকে সমাধান করতে বলা হবে। তখন তোমার কাজ কি হবে সেটা আমি প্রথমে সংক্ষেপে দেখাই, তারপরে তো আমি বিস্তারিত দেখাবই আমাদের মূল এক্সপেরিমেন্টে। দেখো, তখন তোমার কাজ হবে যে তুমি এটা গ্রাফ আঁকতে হবে, এটাকে গ্রাফ পেপারে গ্রাফ আঁকতে হবে। তো আমি এটা গ্রাফ জাস্ট নর্মালি এঁকে দেই। সবাই খেয়াল করো, মনে করো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। সবাই জানি এটা মূলবিন্দু ও। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে সমীকরণে গ্রাফ কিভাবে আঁকা হয় সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো আমার মূল এক্সপেরিমেন্টে। সো আমি এই মুহূর্তে এখানে দেখাচ্ছি না, এখানে আমি সরাসরি জাস্ট এঁকে দিচ্ছি যে সিস্টেমটা তোমাদের বোঝানোর জন্য। তাহলে যদি বলে লৈখিক পদ্ধতিতে সমাধান করো, তখন তোমার কাজ হবে এটা গ্রাফ আঁকা। সো এটার গ্রাফটা মনে করো আমি এঁকে দিলাম সরাসরি। মনে করো এটার গ্রাফটা দেখতে এরকম হলো, এটার গ্রাফটা দেখতে মনে করো এরকম হলো। তাহলে কি হলো? এই সমীকরণটার গ্রাফ মনে করো এরকম হলো। এখন তাহলে আমরা গ্রাফ থেকে সমাধান কোথায় পাবো? সমাধানটা আমরা কোথায় খুঁজে পাবো? সিস্টেমটা হচ্ছে, তোমরা খেয়াল করবা যে ওই গ্রাফটা, অর্থাৎ এই সমীকরণের গ্রাফটা এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে। তোমরা দেখবা সমীকরণের গ্রাফটা এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে, এটা খেয়াল করবা সবাই। আমরা দেখতে পাচ্ছি সমীকরণের গ্রাফটা এক্স অক্ষকে ছেদ করেছে এই বিন্দুতে এবং এই বিন্দুতে। এরপর তোমাদের কাজ হবে গ্রাফ থেকে তোমরা গুণে বের করবা। গ্রাফ থেকে তোমরা এই বিন্দুটা বের করবা এবং এই বিন্দুটা বের করবা গণনার মাধ্যমে। গ্রাফ থেকে গুণে গুণে বের করবা এই বিন্দুটা কত আর এই বিন্দুটা কত। মনে করো আমি ধরে নিলাম গ্রাফ থেকে গুণে এই বিন্দুটা পেলাম 2,0, গ্রাফ থেকে গুণে এই বিন্দুটা পেলাম 3,0। দেখো, এখানে ওয়াইয়ের মান যে 0 হবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তার কারণ আমরা সবাই জানি এক্স অক্ষের উপর যে কোনো জায়গায় ওয়াইয়ের মান 0। আমরা সবাই জানি এক্স অক্ষের উপরে যে কোনো জায়গায় ওয়াইয়ের মান 0 হয়। সুতরাং ওয়াইয়ের মান যে 0 হবে তাতে কোনো সন্দেহ নাই। আর এক্সের মান গণনার মাধ্যমে আমরা বের করব। মনে করলাম আমি গণনার মাধ্যমে বের করে এগুলো পেলাম। এখন তুমি চিন্তা করো, তাহলে এই বিন্দুতে এক্সের মান কত? এই বিন্দুতে এক্সের মান 2। সবাই দেখতে পাচ্ছ এই বিন্দুতে এক্সের মান হচ্ছে 2। আবার খেয়াল করো, এই বিন্দুতে এক্সের মান হচ্ছে 3। এই বিন্দুতে এক্সের মান 3। তাহলে লেখচিত্র হতে প্রাপ্ত এই যে এক্সের দুইটা মান, এই দুইটা মানই হচ্ছে এই সমীকরণের সমাধান। তো আমি তোমাদেরকে প্রথমে শুধু সিস্টেম দেখালাম যে সিস্টেমটা কীরকম হবে। সিস্টেমটা হবে, তুমি আগে লেখচিত্রটা এঁকে নিবা, আঁকার পর দেখবা ওই লেখচিত্রটি এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে। এরপর তুমি গণনার মাধ্যমে ওই বিন্দুগুলো বের করে ফেলবা। গণনার মাধ্যমে বের করার পর ওই বিন্দুতে নিশ্চয়ই ওয়াইয়ের মান 0 থাকবে। ওয়াইয়ের মান 0 থাকবে। ওয়াইয়ের মান কিন্তু আমাদের সমাধান না, আমাদের সমাধান হচ্ছে এক্সের মান।
অতএব আমরা খেয়াল করব ওই বিন্দুতে এক্স এর মান কত কত আসে। দেখতে পাচ্ছি এক্স এর মান 2 এসছে এবং এক্স এর মান 3 এসছে। এই এক্স ইকুয়াল 2 আর 3 এটাই হচ্ছে নির্ণেয় সমাধান, যা কিনা লৈখিক পদ্ধতিতে। তো আমি তোমাদেরকে প্রথমে জাস্ট সিস্টেম দেখিয়ে দিলাম যে নর্মাল পদ্ধতি কীরকম আর লৈখিক পদ্ধতিটা কীরকম। ওকে, এখন তোমাদেরকে এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। যে মোট কয়েক রকম ব্যাপার ঘটতে পারে। সবাই দেখে নাও, আমি মোট কয়েক রকম ব্যাপার তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম ব্যাপার, দ্বিতীয় ব্যাপার এবং তৃতীয় ব্যাপার, মোট 3টা ব্যাপার তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, 3টা ব্যাপার হচ্ছে যে প্রথম ব্যাপারে মনে করো এক্স অক্ষকে ছেদ করলো। দেখো সেকেন্ড কেস, মনে করো যে গ্রাফটা এরকম থাকলো যে ছেদ না করে স্পর্শ করলো। তাহলে কি হলো? প্রথম ক্ষেত্রে ছেদ করলো, দ্বিতীয় ক্ষেত্রে স্পর্শ করলো, তৃতীয় ক্ষেত্রে মনে করো এটা ছেদও করলো না, স্পর্শও করলো না। দেখো এক্স অক্ষকে, অবশ্যই আমরা কিন্তু এক্স অক্ষ নিয়ে কথা বলতেছি। তাহলে তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষকে ছেদও করেনি, স্পর্শ করেনি। তাহলে এই 3টা ক্ষেত্রে কোন ক্ষেত্রে কেমন হবে খেয়াল করো। প্রথম ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি যে ছেদ করলে এটা হচ্ছে একটা সমাধান, এটা হচ্ছে আরেকটা সমাধান। হয়তোবা তুমি এখানে এক্স এর মান 1 পেয়েছো, এখানে হয়তোবা এক্স এর মান তুমি 2 পেয়েছো, ব্যাস সমাধান শেষ। দ্বিতীয় ক্ষেত্রে তো একটাই বিন্দু, যেহেতু স্পর্শ করেছে একটাই বিন্দু। মনে করো এই বিন্দুটা তুমি পেলা 1,0, ধরে নাও 1,0 পেলা। তার মানে এখানে এক্স এর মান কত? এখানে এক্স এর মান হচ্ছে 1। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা বহুপদী অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিলাম, তোমাদের মনে পড়ে কি না একটু খেয়াল করো। বহুপদী অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে সমীকরণে এক্সের সর্বোচ্চ পাওয়ার যত থাকে ওই সমীকরণের সমাধান থাকে ঠিক সেই কয়টা। সমীকরণের এক্সের সর্বোচ্চ পাওয়ার যত থাকে ওই সমীকরণের মূল থাকে ঠিক সেই কয়টা। যেরকম আমরা যখন ওখানে পড়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম এরকম, দেখো সবাই, এটাকে আমরা বলতাম দ্বিঘাত সমীকরণ, যেখানে কিনা এক্সের পাওয়ার 2, এটার মূল থাকবে কয়টা? এটার মূল থাকবে 2টা। মূল মানে কি? মূল মানেই এক্সের মান, মূল মানেই সমাধান। অতএব মূল থাকবে 2টা যদি কিনা দ্বিঘাত সমীকরণ হয়, এক্সের পাওয়ার থাকে 2। যদি সমীকরণটা হয় ত্রিঘাত, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। দেখো এখানে সমীকরণটা কিন্তু ত্রিঘাত সমীকরণ, এক্সের হায়েস্ট পাওয়ার 3, এখানে মূল থাকবে 3টা। এগুলো আমরা বহুপদী অধ্যায়ে বলেছিলাম, মূল থাকবে 3টা। সুতরাং তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে মূল যে কয়টা থাকবে এটা কিন্তু তোমাদের আগে থেকে জানা থাকতে হবে, তা না হলে কিন্তু তুমি বাই চান্স খুঁজে নাও পেতে পারো। সো দ্বিঘাত সমীকরণ থাকলে মূল থাকবে 2টা, ত্রিঘাত সমীকরণ থাকলে মূল থাকবে 3টা। সবাই দেখো আমি এতক্ষণ যেটা নিয়ে কথা বলতেছি সেটা কিন্তু কোন সমীকরণ? এই যে এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, এক্সের পাওয়ার 2। সুতরাং এখানে কিন্তু অবশ্যই মূল থাকবে 2টা। আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা বিন্দু পাওয়া গেল, 2টা বিন্দু পাওয়া গেল না। মনে করো একটা বিন্দু পাওয়া গেল, তো মূল থাকার কথা 2টা, আমরা পাচ্ছি একটা। তো ওই সময় সিস্টেম হবে এই x=1, এটাই হবে আরেকটা মূল। এটাই হবে আরেকটা মূল। তার মানে যদি ছেদ করে তখন মূলদ্বয় হবে বাস্তব ও অসমান। তোমরা খেয়াল করো, যদি ছেদ করে তখন মূলদ্বয় হবে বাস্তব ও অসমান, মানে সমান না। যদি স্পর্শ করে তখন মূলদ্বয় হবে বাস্তব ও সমান, 2টা মূলই একই, 2টা মূলই সমান। আর যদি ছেদ নাই করে ওই সময় এখানে কোনো বাস্তব মূল নাই, এটার কোনো বাস্তব মূল নেই, সর্বশেষ ক্ষেত্রে কোনো বাস্তব মূল নাই। আর এই ক্ষেত্রে কি বললাম? এই ক্ষেত্রে বললাম মূলদ্বয় বাস্তব ও সমান বললাম, আর প্রথম ক্ষেত্রে কি বললাম? মূলদ্বয় বাস্তব ও অসমান বললাম। ওকে, যাক,
তাহলে আমরা একটা ব্যাপার খেয়াল রাখবো, যদি স্পর্শ করে তখন কিন্তু সেখানে কিন্তু একটা মূল নাই, স্পর্শ করলে সেখানে কিন্তু দুইটা মূল আছে, স্পর্শ করলে সেখানে অবশ্যই দুইটা মূল আছে। ওকে, ঠিক আছে, মোটামুটি যে বেসিকগুলো দেয়া হলো এই বেসিক অনুসারে এখন আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্টে চলে যাই। তাহলে যেটা বলেছিলাম, সবাই খেয়াল করো, আজকের এক্সপেরিমেন্ট। ওকে, আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল ক্লাসে দুইজন টিচার থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাসে টিচার থাকবে দুইজন। তো মাঝে মাঝে কিছু কিছু এক্সপেরিমেন্ট আমি পড়াবো, আবার মাঝে মাঝে কিছু কিছু এক্সপেরিমেন্ট ইমরান স্যার করাবেন, কিন্তু আমরা দুইজনই ক্লাসে থাকবো। হ্যাঁ, ক্লাসে আমরা দুইজনই থাকবো। তো বিভিন্ন এক্সপেরিমেন্ট বিভিন্ন জন পড়াবো, তার কারণ আমরা যদি দুইজনে যদি একসাথে কথা বলা শুরু করি নিশ্চয়ই তোমরা কিছুই শুনতে পাবে না। এই জন্য দুইজনের মধ্যে যে কোনো একজন কথা বলবো এবং বিভিন্ন দিন বিভিন্ন জন আমরা এক্সপেরিমেন্ট করাবো। ওকে, সবাই খেয়াল করো, তাহলে আমরা তাহলে এই সমীকরণের লেখচিত্র আঁকার চেষ্টা করব। তো এখন তাহলে সিস্টেমটা কি, সবাই একটু এটা দেখে নাও যে সিস্টেমটা কি। সিস্টেমটা হচ্ছে যে তোমাকে যে সমীকরণটা দেওয়া থাকবে তুমি সেই সমীকরণকে ফাংশন অফ এক্স ধরে নিবা, অর্থাৎ তুমি ধরি ফাংশন অফ এক্স সমান সমান এই যে এই সমীকরণের বাম পক্ষটাকে ধরে নিবা ফাংশন অফ এক্স। সবাই দেখো, সমীকরণের বাম পক্ষ আছে এটা, এই বাম পক্ষকে তুমি 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 ফাংশন অফ এক্স ধরে নাও, ফাংশন অফ এক্স ধরে নিলাম। এবং তোমরা অবশ্যই খেয়াল রাখবা ডান পক্ষ কিন্তু অবশ্যই জিরো থাকতে হবে। যদি ডান পক্ষ জিরো না থাকে তোমাকে অবশ্যই আগে ডান পক্ষ জিরো বানিয়ে নিয়ে তারপরে বাম পক্ষকে ধরতে হবে ফাংশন অফ এক্স। কেউ কিন্তু ভুলে আবার এরকম করো না। মনে করো তোমাকে সমীকরণ দেওয়া হলো এক্স কিউব মাইনাস 3x সমান সমান 2, তোমাকে দেয়া হলো এরকম, তুমি কি করলা, তুমি বাম পক্ষটাকে ফাংশন অফ এক্স ধরে সমাধান শুরু করে দিলা। কিন্তু আমাদের সিস্টেম হবে তুমি আগে তুমি ডান পক্ষকে জিরো বানিয়ে নিবা, এরপরে যেটা বাম পাশে থাকবে সেটাকে তুমি ধরে নিবা ফাংশন অফ এক্স। ওকে, এবার সবাই শুনো, ম্যাথের ভাষা হচ্ছে, এটাও তোমরা সবাই জানো, ম্যাথের ভাষা হচ্ছে ফাংশন অফ এক্সকে সাধারণত ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ম্যাথের ভাষা হচ্ছে ফাংশন অফ এক্সকে সাধারণত ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। এটা তোমরা ফাংশন অধ্যায়ে পড়েছো যে সাধারণত ম্যাথে ফাংশন অফ এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে সর্বশেষ আমরা কি পেলাম, সর্বশেষ পেলাম ওয়াই সমান এক্স কিউব মাইনাস 3x মাইনাস 2, এটা পেলাম সর্বশেষ। ওকে, তাহলে এখন সবাই দেখো, এটা পাওয়ার পরে তোমার কাজ হবে তুমি একটা টেবিল তৈরি করবা, সবাই একটা টেবিল তৈরি করবা, এটা পাওয়া মাত্রই সবাই একটা টেবিল তৈরি করবা, যেই টেবিলে অনেকগুলো দুইটা সারি থাকবে এবং কলাম থাকবে অনেকগুলা। এখন কলাম কতগুলো থাকবে এটা ডিপেন্ড করবে তোমার উপরে, যে তুমি কতগুলো মান নিবা তার উপর ডিপেন্ড করবে কলাম কতগুলি থাকবে। তো এই টেবিলে তোমরা প্রথমে কি করবা, প্রথমে তোমরা উপরে লিখবা এক্স, নিচে লিখবা ওয়াই, উপরে এক্স নিচে হচ্ছে ওয়াই। ওকে, তারপর তোমরা কি করবা, তারপরে তোমরা এক্সের বিভিন্ন মান তোমরা তোমাদের ইচ্ছা মতো নিবা, এক্সের মান তোমরা তোমাদের ইচ্ছা মতো নিবা, এখানে কোনো সমস্যা নাই। আর ওয়াইয়ের মান এই সমীকরণ থেকে একের পর এক তোমরা বের করে নিবা ক্যালকুলেটরের সাহায্যে, ওয়াইয়ের মান এই সমীকরণের সাহায্যে তোমরা বের করে নিবা একের পর এক। তো ঠিক আছে, তো গ্রাফ আঁকতে আঁকতে তোমাদের প্র্যাকটিস হবে যে কেমন মান নিলে ভালো হয়। তো ঠিক আছে, আমি তাহলে মান নেই, সবাই খেয়াল করো, মনে করো আমি কিছু মাইনাস মান নিব, আবার কিছু প্লাস মান নিব, আবার আমরা শূন্যও নিব। তো খেয়াল করো তাহলে, এক্সের মান মনে করো আমি -2 নিলাম, মনে করো এক্সের মান -2 নিলাম, এক্সের মান নিলাম -1, আমি এক্সের মান নিলাম 0, ওকে এক্সের মান নিলাম 1, এক্সের মান আমি মনে করো 2 নিলাম, এক্সের মান আমি চাইলে 3ও নিতে পারি, আবার চাইলে আর একটু কমও নেওয়া যায়, কীরকম, চাইলে দশমিকেও নেওয়া যায়। হ্যাঁ, চাইলে দশমিকেও নেওয়া যায়, তুমি চাইলে 3 নাও অথবা তুমি দশমিকে নিয়ে নাও। ওকে ঠিক আছে, আমি মনে করো 3 নিলাম। ওকে, সবাই তাহলে এই মানগুলো
আমি কিন্তু আমার ইচ্ছা মতো নিলাম, তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা। ওকে, বাট জাস্ট খেয়াল রাখবা, অবশ্যই তোমরা শূন্য নিবা এবং ঋণাত্মক মানও নিবা, ধনাত্মক মানও নিবা। শূন্য নিবা, ঋণাত্মক মান নিবা, ধনাত্মক মান নিবা। এখন তোমাদের কাজ হবে এক্সের এক একটা মান এখানে বসিয়ে দেয়া, বসিয়ে ওয়াইয়ের মান বের করা। এক্সের এক একটা মান তোমরা এখানে বসাবা, বসিয়ে ওয়াইয়ের মানটা বের করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে এই মানগুলো তোমরা কিভাবে বসাবা, তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এগুলো বসাতে পারো ক্যালকুলেটরের সাহায্যে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা মান বের করে দেখিয়ে দিই, সবাই খেয়াল করো। দেখো সবাই, এক্সের মান -2। আমি তোমাদেরকে শুধুমাত্র একটা মান বের করে দেখিয়ে দিই, তারপরে বাকি মানগুলি আমি সরাসরি লিখে দিব, অথবা তোমরা আমাকে বলবা, আমি লিখব। সবাই দেখো, এক্সের মান যদি -2 হয়, এই যে এক্স ইকুয়াল যদি -2 হয়, তো কি করবা, এই যে ওয়াইয়ের মধ্যে মান বসাবা, এই যে এখানে সবাই মান বসাবা, এখানে মান বসাবা। তার মানে রাইট, এক্সের এই মানগুলি আমরা ইচ্ছা মতো ধরে নিয়েছি, এটা তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারবা। ওকে, এক্সের মানগুলির কোনো নিয়মকানুন নাই, তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারবা। কিন্তু খেয়াল রাখবা, কি খেয়াল রাখবা, অবশ্যই হ্যাঁ সরি স্যার, যদি আমি ইচ্ছা মতন মানগুলো নিই তাহলে কি গ্রাফটা মিলবে? গ্রাফটা মিলবে, গ্রাফ মিলবে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কি আমি বলি, এগুলো গ্রাফ আঁকতে আঁকতে তুমি বুঝতে পারবা। আমি বলি গ্রাফ আঁকতে আঁকতে তুমি বুঝতে পারবা যে আসলে কেমন মান নিলে গ্রাফটা ভালো আসে, বা কেমন মান নিলে আমার আঁকতে সুবিধা হয়। এটা তোমরা গ্রাফ আঁকতে আঁকতে তোমরা নিজেরাই বুঝতে পারবা। কিন্তু গ্রাফ মিলবে মানে নিয়ম অনুসারে বা আইন অনুসারে তুমি এক্সের মান যাই নাও না কেন, তোমার গ্রাফটা মিলবে। কিন্তু কি নিলে সুবিধা হয় বা কেমন মান নিলে আমার গ্রাফটা একটু দেখতে ভালো আসবে, এগুলো তোমরা যখন তুমি বেশি গ্রাফ আঁকবা তখন তুমি দেখবা যে এমনিই তুমি বুঝতেছো যে মানগুলি কেমন নিলে গ্রাফটা দেখতে ভালো হয় অথবা গ্রাফটা ভালো আসে। কিন্তু নিয়ম অনুসারে বা আইন অনুসারে তুমি যে মানই নাও না কেন তোমার গ্রাফ মিলবে। শুধু খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, অবশ্যই তুমি শূন্য নিবা, অবশ্যই তুমি ঋণাত্মক মান নিবা, অবশ্যই তুমি ধনাত্মক মান নিবা। ওকে, আমি শুরু করি তাহলে। হ্যাঁ স্যার, কথা বলি স্যার এখানে। হ্যাঁ স্যার বলেন স্যার। কি খুব সুন্দর কথা বলছেন স্যার, যে আমরা এক্সের মানগুলি এমনভাবে নিব যেন ওয়াইয়ের মানে যেন দশমিক যেন না আসে। দশমিক আসলে গ্রাফটা আঁকতে তোমারই কষ্ট হবে। হ্যাঁ, গ্রাফটা আঁকতে তোমারই কষ্ট হবে, এই জন্য দশমিক মান যেন না আসে এরকম চেষ্টা করতে হবে। কিন্তু যদি চলে আসে, হ্যাঁ যদি চলে আসে সমস্যা নেই, আমরা সেটাও আঁকতে পারবো, কিন্তু কষ্ট হবে এবং গ্রাফটা হয়তো সুন্দর হবে না। এই জন্য দশমিক মানকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ওকে সবাই তাহলে খেয়াল করো, আমি তাহলে প্রথমে এক্সের মান -2 এখানে বসিয়ে দিই। সবাই খেয়াল করো, এই যে -2 বসিয়ে দিলাম। এক্সের পরিবর্তে বসাচ্ছি -2, -3 ইন্টু এক্সের পরিবর্তে বসাচ্ছি -2। ওকে, আমরা কি করলাম সবাই, এখানে এক্সের পরিবর্তে -2 বসিয়ে দিলাম। তো আমি শুধু একটা মান বের করে দেখাচ্ছি, আলটিমেটলি তুমি তো সবগুলো মান ক্যালকুলেটারে বের করে ফেলবা, এবং ক্যালকুলেটারে এগুলো বের করা অনেক সিস্টেম আছে, অনেকের কাছে অনেক ভালো ভালো ক্যালকুলেটারও আছে, তো সেগুলো দিয়ে অনেক ভালোভাবেই বের করা যায়। ওকে সবাই খেয়াল করো তাহলে, -2 হোল কিউব করলে এটা আসে -8 +6 -2। আমি দেখতে পাচ্ছি এই মানটা আসে -10, এটা আসে -4, ওয়াইয়ের মানটা পেলাম -4। তো এই যে আমি যেভাবে বের করে দেখালাম, এভাবে কিন্তু বের করে দেখাতে হবে না, এগুলো সবই তুমি নিজের মতো করে বের করে ফেলবে। ওকে, তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওয়াইয়ের মান আসে এই যে -4, এক্সের মান যখন -2, ওয়াইয়ের মান তখন -4। ওকে, 1 মিনিট সবাই একটু অপেক্ষা করো, বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে এক্সের মান যখন -2 আমরা দেখতে পেলাম, ওয়াইয়ের মান পেলাম -4, আমরা বসিয়ে দিলাম -4। অনুরূপভাবে এক্সের প্রত্যেকটা মান তুমি এখানে বসাবা, বসিয়ে ওয়াইয়ের মানগুলি বের করবা ক্যালকুলেটারের সাহায্যে। বের করার পর আমি তাহলে মানগুলি সরাসরি লিখে দিই, মানগুলি সরাসরি লিখে দিই। মনে এটা 0 আসবে, এটা আসবে -2, এটা আসবে হচ্ছে -4, এটা আসবে 0। আর যদি আমি 3 বসাই, 3 বসালে কেমন আসবে একটু দেখার বিষয়। ওকে সবাই তাহলে দেখো, যদি আমি এক্সের মান 3 বসাই, এক্সের মান 3 যদি আমি এখানে বসাই তাহলে কেমন আসবে, 3 বসালে কেমন আসবে কেউ বলতে পারবা? 3 কিউব মানে 27, 27 -3 × 9, আবার -2, তার মানে এদিকে আসে -11, সব মিলে হয় 16। আই থিঙ্ক 16 হয় না, দেখো তো 16 হয় না, রাইট 16, রাইট রাইট।
16 আসে। এখন দেখো 16 আসলো। এখন খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে ওই যে যে কথাটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম, আমি যে প্রথমে একটা কথা বলেছিলাম যে এই মানগুলি তোমরা এমনভাবে নিবা যে আসলে প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় আসবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় আসবে যে মানগুলি কেমন নিলে ভালো হয়। যেমন দেখো, আমি এই মুহূর্তে একটা জিনিস দেখতে পাচ্ছি, সবাই খেয়াল করো, যে ওয়াইয়ের এই মানগুলি খেয়াল করো মোটামুটি একটু কম আছে। বাট সবাই খেয়াল করো, ওয়াইয়ের এই মানটা দেখো এর চেয়ে কিন্তু অনেক বেশি হয়ে গেল, তাই না? ওয়াইয়ের এই মানটা, এটা দেখো, এদের তুলনায় এই মানটা দেখো অনেক বেশি হয়ে গেল। তো এটা তোমরা আসলে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবা যে আসলে কী মান নিলে ভালো হয় বা কী মান নিলে কী সমস্যা। যেমন দেখো, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা এখন যা আঁকবো সবই কিন্তু বক্ররেখা, বক্ররেখা কিন্তু কখনো স্কেল দিয়ে জয়েন করা যায় না। বক্ররেখা জয়েন করতে হয় ফ্রি হ্যান্ডে। যখন তুমি ফ্রি হ্যান্ডে জয়েন করতে যাবা, তখন মনে করো একটা বিন্দু আছে এখানে, আর একটা বিন্দু মনে করো এইখানে আছে। দেখো, একটা বিন্দু এখানে আর একটা বিন্দু মনে করো এইখানে। তখন তুমি নিজেই চিন্তা করো, ফ্রি হ্যান্ডে জয়েন করতে একটু সমস্যা হয়। এই কারণে বিন্দুগুলা মনে করো যদি এত দূরে না থেকে যদি একটু কাছে থাকতো, মনে করো এখানে আছে, দেখো তখন কিন্তু এটা জয়েন করতে সুবিধা হতো ফ্রি হ্যান্ডে। সো এই কারণে বিন্দুগুলি যেন বেশি দূরে দূরে না চলে যায়, এটাও একটা খেয়াল রাখার ব্যাপার। যেমন আমি দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি কাছেই আছে, কিন্তু 16 দেখো একটু বেশি দূরে চলে গেছে। সো আমি একটা কাজ করি, এদের মাঝে আরেকটা পয়েন্ট আমি নেওয়ার চেষ্টা করি। সবাই খেয়াল করো, মনে করো আমি নিলাম 2.5, আমি 2.5 নিলাম মনে করো। ওকে, 2.5 নিলাম। যদি 2.5 নিই, কেউ কি বলতে পারবা ক্যালকুলেটারের সাহায্যে 2.5 বসালে এখানে কত আসে সব কিছু মিলিয়ে? স্যার 6.13। ওকে, খুব ভালো, আমি তোমাদেরটা শুনেই লিখে দিলাম, 6.13 আসে। এখন তোমরা একটু চিন্তা করো, মনে করো আমি শেষ বিন্দুটা কেমন ছিল দেখো, এই যে ফোর্থ থেকে হঠাৎ করেই হচ্ছে 16, অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে, কিন্তু খেয়াল করো ফোর্থ থেকে 6.13 একটু হলেও কিন্তু কাছে আছে। 16 যদি এখানে হয় তাহলে 6.13 নিশ্চয়ই এখানে হতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এদের একটু হলেও কাছাকাছি আছে, এটা একটু বেশি দূরে। সুতরাং এটা পুরাটাই প্র্যাকটিসের ব্যাপার, যে আমার গ্রাফ কি করলে আমার আঁকতে সুবিধা হবে, এটা আমরা নিজেরাই বুঝতে পারবো আঁকা শুরু করলে। ওকে, ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, সবাই আঁকার চেষ্টা করব। তো আঁকার ক্ষেত্রে আমরা জানি একটা স্কেল নির্ধারণ বলে একটা ব্যাপার আছে। আমরা জানি যে স্কেল নির্ধারণ। তো এই স্কেল নির্ধারণটা তোমার জন্য দুইটা অপশান থাকে। একটা হচ্ছে তুমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, উভয় অক্ষ বরাবর তুমি যদি চাও একই স্কেল ধরতে পারো। আবার তুমি যদি চাও যে না, এক্স অক্ষের ক্ষেত্রে ধরবা আলাদা, ওয়াই অক্ষের ক্ষেত্রে ধরবা আলাদা, তোমরা সেই কাজটাও করতে পারো। তো ব্যাপারটা কীরকম স্কেল নির্ধারণ, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে ছক কাগজে এরকম অনেকগুলি ঘর থাকে। তো এই ঘরগুলির মধ্যে তোমার যদি মানগুলি যদি অনেক ছোট ছোট হয়, যেমন দেখো -2, -1, 0, প্রত্যেকটা মান কিন্তু অনেক ছোট ছোট। সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 3, এক্স এর সর্বোচ্চ মান 3, অথবা মনে করো 2.5, 3 বা 2.5 যাই বলো, আচ্ছা মনে করলাম 3, এক্স এর সর্বোচ্চ মান 3। তাহলে সর্বোচ্চ মান যদি 3 হয়, তুমি যদি গ্রাফটা এই অনুসারে আঁকা শুরু করো, খেয়াল করো এক্স এর মান 1, 2, 3, চিন্তা করো মাত্র এতটুকুর মধ্যে তোমার গ্রাফ শেষ হয়ে যাবে। দেখো তোমার গ্রাফ পেপার কিন্তু অনেক বড় থাকে, কিন্তু তখন তোমার কাজ কী হবে, যে এতটুকুর মধ্যে তোমার গ্রাফটা শেষ হয়ে যাবে। সো গ্রাফটা কিন্তু ভালো দেখাবে না। এই কারণে স্কেল নির্ধারণটা কীরকম? মনে করো তুমি লিখে ফেললা যে গ্রাফ পেপারের এক ঘর সমান সমান গ্রাফ পেপারের 5 ঘর সমান সমান তুমি ধরে নিলা 1 একক। গ্রাফ পেপারের 5 ঘর সমান তুমি ধরে নিলা 1 একক। তখন ব্যাপারটা কেমন ঘটবে? গ্রাফ পেপারের 5টা ঘর, 1 2 3 4 5, সবাই দেখো গ্রাফ পেপারের 1 2 3 4 5, 5টা ঘর সমান 1, আবার পরবর্তী 5টা সমান 2, আবার পরবর্তী 5টা সমান 3। এখন দেখো তো
একটু আগে গ্রাফটা শেষ হয়ে যাচ্ছিল ঠিক এতটুকুর মধ্যে। যদি আমি গ্রাফ পেপারের 5 ঘর সমান 1 ধরে নেই, তখন দেখো গ্রাফটা করতে কিন্তু একটু ভালোই জায়গা লাগতেছে, গ্রাফটা দেখতে সুন্দর লাগবে। সো এই কারণে স্কেল নির্ধারণ করতে হয় যে গ্রাফের মানগুলো যদি অনেক কম থাকে সেগুলোকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য গ্রাফ পেপারের অনেকগুলি ঘর সমান 1 ধরে নাও। এটা 5 ধরতে পারো, 3 ধরতে পারো, 2 ধরতে পারো, তোমার ইচ্ছা। এবং এই ক্ষেত্রেও আমি আবার একই কথা বলবো যে এটাও তোমার প্র্যাকটিসের ব্যাপার যে তুমি কত ঘর সমান কত ধরলে তোমার গ্রাফটা সুন্দর আসতেছে। এবং সেই ক্ষেত্রে তুমি নজর দিবা কোনটার দিকে? সেই ক্ষেত্রে তুমি নজর দিবা সর্বশেষ মান, মানে যেই মানটা সবচেয়ে বড়, যেই মানটা সবচেয়ে বড় তুমি তার উপর নজর দিবা। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় মান 3। সো 3কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 15। সো 15 মোটামুটি ঠিক আছে। তো সবচেয়ে বড় মানটার দিকে তোমরা খেয়াল রাখবা। ওকে, ঠিক আছে। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর, মনে করো আমি এটা ধরলাম এক্স অক্ষ বরাবর, এটা আমি ধরলাম এক্স অক্ষে। এবার দেখো ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে আমরা দেখার চেষ্টা করি যে সবচেয়ে বড় মান কত। সবাই দেখো সবচেয়ে বড় মান হচ্ছে 16, সবচেয়ে বড় মান 16। ভালো কথা, সবচেয়ে বড় মান যদি 16 হয় তাহলে এবার তুমি যদি 5 ঘর সমান 1 ধরো, একজন বলো তো সর্বোচ্চ কত ঘর পর্যন্ত আমাদের যেতে হবে? যদি আমরা 5 ঘর সমান 1 ধরে ফেলি তাহলে ওয়াই অক্ষে সর্বোচ্চ কত ঘর পর্যন্ত যেতে হবে? 80। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 80 ঘর। 80 ঘর পর্যন্ত যেতে হবে, যেটা কিনা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। আমাদের জন্য সাধারণত রিজনেবল কতটুকু? আমাদের জন্য সাধারণত রিজনেবল 30 পর্যন্ত। হ্যাঁ, 30 পর্যন্ত, 20 হলে ভালো হয়, 30 পর্যন্ত 20 হলে ভালো হয়। ওকে, যাক। তো সেই চিন্তা করলে সবাই খেয়াল করো, ওয়াই অক্ষে যদি আমরা 2 ঘর সমান ধরি 1 একক, 2 ঘর সমান যদি 1 একক ধরি তাহলে খেয়াল করো 2 ঘর সমান 1 মানে এই 16 আঁকতে গেলে চলে যাবে 32, 16 আঁকতে গেলে চলে যাবে 32। সুতরাং 32 মোটামুটি চলে, 32 মোটামুটি ঠিক আছে। সো তোমরা খেয়াল রাখবা কত ঘর সমান কত একক ধরবা, এটা তোমরা চিন্তা করবা। যেই মানটা সর্বোচ্চ, ওই সর্বোচ্চ মানের দিকে তাকাবা যে সর্বোচ্চ মানটা কোথায় চলে যাচ্ছে। যদি সেটা অনেক অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু আসলে আমাদের গ্রাফ পেপারে ধরবে না। ওকে, যাক। আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এক টানা কথা বলে যাচ্ছি, তার কারণ দেখো এখনও কিন্তু আমি গ্রাফে যেতে পারিনি। ঠিক আছে, আমি এখন গ্রাফে যাই, সবাই খেয়াল করো আমি গ্রাফে যাচ্ছি। তোমরা গ্রাফ পেপার সবাই দেখতে পাচ্ছ। তো আমি গ্রাফ পেপারে একটা এক্স অক্ষ আঁকবো এবং একটা ওয়াই অক্ষ আঁকবো নিশ্চয়ই। আমি খুব দ্রুত এঁকে ফেলি, আমি এখন কলম দিয়ে আঁকতেছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল খাতায় পেন্সিল দিয়ে আঁকবে, কিন্তু আপাতত তোমরা যা শিখে নাও, আপাতত শিখে নাও, তারপর তোমরা পরবর্তীতে ভালো করে আঁকার চেষ্টা করো। তো ঠিক আছে, আমি যদি একদম মাঝখান দিয়ে দেই তাহলে আমার গ্রাফ পেপারে যদি মাঝখান দিয়ে দেই আমাদের নিচের দিকে বেশি লাগবে, উপরের দিকে -2 -4 20। ওকে, ঠিক আছে, আমি কাজ করি, আমি এই বরাবর দিয়ে দিই। সবাই দেখো ওয়াই অক্ষটা আঁকলাম এই বরাবর এবং এক্স অক্ষটা আঁকলাম এই বরাবর। ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ আমি এঁকে ফেললাম, সবাই দেখতে পাচ্ছ। যদিও কলম দিয়ে আঁকার পরেও এখন স্পষ্ট হলো না। আচ্ছা, কলম দিয়ে আঁকার পরেও স্পষ্ট দেখা যাচ্ছে না। এক্স, এটা মূলবিন্দু ও, এটা হচ্ছে এক্স প্রাইম, নিশ্চয়ই এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। ওকে, আমি শুরু করি খুব দ্রুত। সবাইকে আগে সংক্ষেপে বলে দিই আমি কথাটা। সংক্ষিপ্ত কথাটা কি? সংক্ষিপ্ত কথাটা হচ্ছে যে তুমি কত ঘর সমান কত ধরছো এটা গ্রাফে আঁকার জন্য সহজ উপায় সবাই দেখে নাও। সহজ উপায়, এক্স অক্ষে 5 ঘর সমান 1 একক। এই কথার অর্থ হচ্ছে এক্স অক্ষের প্রত্যেকটা মানকে তুমি 5 দিয়ে গুণ করে বসাবা। সবাই আবারও শুনে নাও, এই কথাটা পরে কিন্তু আমি আর বলবো না, সরাসরি এখনই বলে দিলাম যে এক্স অক্ষে 5 ঘর সমান 1 একক। এই কথার অর্থ হচ্ছে তুমি এক্স অক্ষের প্রত্যেকটা মানকে তুমি সরাসরি 5 দিয়ে গুণ করে গ্রাফ পেপারে বসাবা। নেক্সট, ওয়াই অক্ষে 2 ঘর সমান 1 একক। এই কথার অর্থ হচ্ছে তুমি ওয়াই অক্ষের প্রত্যেকটা মানকে 2 দিয়ে গুণ করে তারপরে গ্রাফ পেপারে বসাবা। তো ঠিক আছে, আমি শুরু করি। সবাই দেখো, এই যে প্রথম মানটা দেখো, প্রথম মানটা দেখতে পাচ্ছি এক্সের মান -2 আর ওয়াইয়ের মান -4। -2কে গুণ করব 5 দিয়ে, তাহলে আসে -10, -4কে গুণ করব 2 দিয়ে, তাহলে আসে -8। সুতরাং বিন্দুটা কত পেলাম?
বিন্দুটা পেলাম -10 এবং -8, -10 -8। সবাই খেয়াল করো, এক্স অক্ষ বরাবর মাইনাস নিশ্চয়ই বাম দিকে আসবে। এই যে এটা হচ্ছে -10, এটা -10। আবার এখান থেকে ওয়াই অক্ষ বরাবর -8, ওয়াই অক্ষ বরাবর মাইনাস নিশ্চয়ই যাবে নিচের দিকে, এখান থেকে যাবে নিচের দিকে, নিচের দিকে দেখো এই যে -8। সুতরাং প্রথম বিন্দুটা আশা করি সবাই বুঝতে পারলাম। প্রথম বিন্দুটা যে এক্স অক্ষ বরাবর বাম দিকে -10 আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে -8, এটা প্রথম বিন্দু। অনুরূপভাবে আমি পরের বিন্দুটা বসানোর চেষ্টা করি। এবং আরেকটা ব্যাপার খেয়াল করো, বিন্দু বসানোর পর যখন তুমি বিন্দুটা লিখবা তখন কিন্তু ওই -10 -8 লিখবা না, লেখার সময় কিন্তু লিখবা আসলটা। আসল বিন্দু কি ছিল? আসল বিন্দু ছিল -2 -4। লেখার সময় লিখবা আসল বিন্দুটা, অর্থাৎ যে বিন্দুটা তুমি লিখছো এই যে -2 -4, লেখার সময় লিখবা আসল বিন্দু, কিন্তু বসানোর সময় তুমি গুণ করে বসাবা। নেক্সট আমি পরবর্তী বিন্দুগুলো খুব দ্রুত বসানোর চেষ্টা করি। এটাকে গুণ করব 5 দিয়ে, তাহলে এটা হবে -5। এটাকে গুণ করব 2 দিয়ে, 0কে 2 দিয়ে গুণ করলে 0ই হয়। সো বিন্দু কত দাঁড়াচ্ছে? -5 0। সবাই দেখো, এক্স অক্ষ বরাবর বাম দিকে -5 আর ওয়াইয়ের মান তো 0, -5 0। কিন্তু লেখার ক্ষেত্রে লিখবো আবার আসলটা লিখবো, লেখার ক্ষেত্রে লিখে দিই আসলটা হচ্ছে -1 0। ওকে, আমি আরেকটা বিন্দু বসাই, সবাই খেয়াল করো। 0কে যাই দিয়ে গুণ করি 0ই হবে। -2কে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে এটা হয় -4। সো 0 -4। সবাই খেয়াল করো, 0 নিশ্চয়ই এখানে, -4 নিশ্চয়ই নিচের দিকে হবে। এই বিন্দুটা হচ্ছে 0 -4। লেখার সময় লিখবো আসলটা 0 -2। নেক্সট আমি আর 2-1টা বসাবো, বেশি বসাবো না। সবাই খেয়াল করো, এই যে 1 -4, 1কে 5 দিয়ে গুণ করলে 5 হয়, আর এটাকে 2 দিয়ে গুণ করলে হয় -8। সো এটা হয় 5, এটা হয় -8। 5 -8, এক্স অক্ষ বরাবর 5 ঘর আর উপরের দিকে 8 ঘর। 5 মাইনাস, সরি নিচের দিকে হবে, দুঃখিত, নিচের দিকে হবে যেহেতু এটা মাইনাস। সো এক্স অক্ষ বরাবর 5 ঘর ডান দিকে, এখান থেকে আবার নিচের দিকে দেখো -8 ঘর, -8 ঘর। তো এই বিন্দুটাও সবাই জানি যে বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 1, -4। নেক্সট 2কে 5 দিয়ে গুণ করলে 10 হয়, 0কে 2 দিয়ে গুণ করলে 0ই হয়। তার মানে এই বিন্দুটা হচ্ছে 10 এবং 0। সবাই দেখো, এক্স অক্ষ বরাবর 10 ঘর আর ওয়াই অক্ষে 0। আমার বিন্দু কোনোভাবে শেষ হচ্ছে না, তোমরা ধৈর্য ধরে আর 10টা মিনিট ওয়েট করো। সবাই খেয়াল করো, 2.5কে 5 দিয়ে গুণ করলে কত হয়, কেউ বলতে পারবা? 2.5কে 5 দিয়ে গুণ করলে কত হয় বলো একজন দেখি। স্যার 12.5। 12.5। আমি তাহলে মনে রাখলাম, হ্যাঁ মনে রাখলাম 12.5। একটু কষ্ট করে এটাও গুণ দাও, 6.13কে 2 দিয়ে গুণ দাও। স্যার 12.26। 12.26। সবাই তাহলে খেয়াল করলা, এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ। আমরা এখন গ্রাফ পেপারে খুঁজে বের করব 12.5 এবং 12.26। সবাই খেয়াল করো, এক্স অক্ষ বরাবর 12.5, এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে 10, 11, 12, 12.5 মানে 12.5, 12-র পরে 12 আর 13-র মাঝখানে। সবাই দেখতে পাচ্ছ 12 এবং 13-র মাঝখানে। ঠিক এখান থেকে যাব ওয়াইয়ের মান আমরা মাত্র দেখে আসলাম 12.26, ওয়াইয়ের মান মাত্র দেখলাম 12.26। সো এই 12.26 কোথায় হবে? উপরের দিকে। ওকে, 12.26 যদি উপরের দিকে হয়, সবাই খেয়াল করো, এই যে এখান থেকে এটা 10, এটা 10, এটা 11, এটা 12, 12.26 মোটামুটি মাঝখানে হচ্ছে। সবাই খেয়াল করো, 12.26 মোটামুটি মাঝখানে হচ্ছে। ওকে, আমরা মোটামুটি অনেকগুলো বিন্দু বসিয়েছি। সর্বশেষ বিন্দুটা আমাদের গ্রাফে ধরবে কি না? 32 আমার গ্রাফে ধরবে না। আমি সর্বশেষ বিন্দুটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ সর্বশেষ বিন্দুটা বাদ দিয়ে দিলাম, এটা গ্রাফে ধরতেছে না। এখন সবার কাজ কি হবে? ফ্রি হ্যান্ডে সবাই এই বিন্দুগুলি যোগ করে দিবে, হ্যাঁ ফ্রি হ্যান্ডে সবাই এই বিন্দুগুলি যোগ করবে।
তাহলে কীভাবে যোগ করবে সবাই দেখো। ফ্রি হ্যান্ডে যোগ করার ক্ষেত্রে যার ফ্রি হ্যান্ড যত ভালো সে তত ভালো যোগ করতে পারবে। ঠিক আছে, আমি যোগ করার চেষ্টা করি, সবাই দেখো। এইভাবে মুক্ত হস্তে যোগ করতে হবে। তোমরা একটা ব্যাপার খেয়াল করছো, আমি যোগ করার ক্ষেত্রে কিন্তু কোথাও থামিনি। আমি কোথাও থামিনি। এটা একবারে যোগ করতে পারলে তোমারটা ভালো আসবে আর কি। আর যখনই তুমি থেমে যাবা তখন আবার সেটা সরল রেখার মতো হয়ে যায়। যা সমস্যা নেই, যার যার নিজস্ব টেকনিক। তাহলে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বিন্দু কি করলাম, ফ্রি হ্যান্ডে যোগ করে একটি বক্ররেখা পেয়ে গেলাম। ওকে, আমি কিন্তু কিছু কিছু বিন্দু লিখতে ভুলে গিয়েছি, সবাই খেয়াল করো। এই বিন্দুটা যখন আমরা এঁকেছিলাম এটা ছিল 20, এই বিন্দুটা ছিল 2.5, 6.13। ওকে ঠিক আছে, তাহলে এই বিন্দুটা ছিল এটা। আমরা দেখো, আমরা কিন্তু ওই সরল রেখা আমরা প্রদত্ত ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে পারলাম। সবার প্রথমে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তোমাদেরকে দেখো একটা শিখিয়েছিলাম, একটা থিওরি। তোমাদেরকে থিওরি শিখিয়েছিলাম যে সমাধান থাকবে কোথায় কোথায়। সমাধান থাকবে লেখচিত্রটি এক্স অক্ষকে যেখানে যেখানে ছেদ করবে ওখানে থাকবে আমাদের নির্ণেয় সমাধান। লেখচিত্রটি এক্স অক্ষকে যেখানে যেখানে ছেদ করবে ওখানেই থাকবে আমাদের নির্ণেয় সমাধান। সুতরাং আমরা এখন খুঁজে বের করি আমাদের লেখচিত্র এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে। সবাই খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখচিত্র এক্স অক্ষকে এই যে -10 বিন্দুতে স্পর্শ করেছে এবং 20 বিন্দুতে ছেদ করেছে। আর কিন্তু কোথাও নাই যে এক্স অক্ষকে -10 বিন্দুতে স্পর্শ করেছে এবং 20 বিন্দুতে ছেদ করেছে। এখন আমি তাহলে বলতে পারি লেখচিত্র হতে নির্ণেয় সমাধান দেখতে পাচ্ছি এই বিন্দুতে এক্স এর মান -1 এবং খেয়াল করো এই বিন্দুতে এক্স এর মান 2, এখন শিক্ষার্থীরা তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি, দেখো তো এখানে কি কোনো ভুল আছে? শিক্ষার্থীরা বলার চেষ্টা করো, এখানে কি কোনো ভুল আছে? আমি তোমাদের শিখিয়েছিলাম প্রথমেই। জি স্যার। বলো কি ভুল আছে? স্যার এটা তো ত্রিঘাত সমীকরণ। এক্স্যাক্টলি, ত্রিঘাত সমীকরণ। তাহলে মূল থাকবে কয়টা? স্যার তিনটা। তিনটা। বলো তো আরেকটা মূল কি হবে? আরেকটা মূল কি হবে আমি শিখিয়েছিলাম। স্যার -1 হবে। তুমি ঠিকই বলেছো, -1 হবে। সবাই খেয়াল করো, আমি আরেকবার একটু দেখিয়ে আসি। সবাই খেয়াল করো, তোমাদেরকে আমি প্রথমে শিখিয়েছিলাম, সবাই দেখো, প্রথমে শিখিয়েছিলাম যদি স্পর্শ করে সেখানে কিন্তু একটা মূল থাকে না, সেখানে থাকে দুইটা মূল। যদি কখনো স্পর্শ করে সেখানে একটা মূল থাকে না, সেখানে থাকে দুইটা মূল। তার মানে ওই একই মূল দুইবার হবে, একই মূল দুইটা হবে। আর যেখানে ছেদ করে সেখানে একটাই থাকে, কিন্তু যেখানে স্পর্শ করে সেখানে থাকে দুইটা। ওকে, তোমরা খুব ভালো মতো আনসার দিয়েছো, খুবই ভালো। সবাই খেয়াল করো, তাহলে আমরা এখানে সবাই। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে -1টাই আবার কেন হবে, 2টা আবার কেন হবে না? ওই যে তার ব্যাখ্যা এইমাত্র দিলাম। দেখো তো 2তে কি ছেদ করছে না, 2তে কি ছেদ করছে কিনা। আর দেখো তো -1 কি স্পর্শ করছে। স্পর্শ করা আর ছেদ জি করার স্যার। মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এই যে দেখো সবাই, এটাকে বলতেছি স্পর্শ, দেখছো, আর এটাকে বলতেছি ছেদ। দেখো, এটা হচ্ছে তোমার স্পর্শ, এটা হচ্ছে ছেদ। যেখানে ছেদ করবে সেখানে আসলে একটাই থাকবে, আর যেখানে স্পর্শ করবে সেখানে থাকবে দুইটা। সুতরাং এই -1 হবে দুইবার। সবাই দেখতে পাচ্ছ, এই -1 হবে দুইবার। শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম কিভাবে লেখচিত্রের সাহায্যে কোনো সমীকরণের সমাধান নির্ণয় করা যায়। যেখানে স্পর্শ করবে সেখানে ওই মানই তুমি দুইবার লিখবা, আর যেখানে ছেদ করবে সেখানে ওই মান একটা লিখবা, এবং দেখে নিবা যে তোমার সমীকরণটি দ্বিঘাত নাকি ত্রিঘাত। যদি তোমার সমীকরণ ত্রিঘাত হয় নিশ্চয়ই মূল থাকবে 3টা এবং তোমার মূল 3টা এসছে কিনা। যাক, তো শিক্ষার্থীরা, আমরা অনেক দ্রুত কথা বলতে হলো সব কিছু শেষ করার জন্য। হ্যাঁ বলো।
স্যার ওখানে আমরা তোমাদের আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল কি কি লিখতে হবে তার একটা লিস্ট দিয়ে দিব এবং প্র্যাকটিক্যাল লেখার জন্য তোমরা নিয়মকানুন সবই জানো, তারপরও প্র্যাকটিক্যাল লেখার জন্য তোমাদের বেশ কিছু ইনস্ট্রাকশান আমরা আগামী ক্লাসে দিয়ে দিব। এবং প্র্যাকটিক্যাল বই আমি যেটা বললাম, যার কাছে যেটা আছে চলবে, না থাকলে একটু ম্যানেজ করো। এবং প্র্যাকটিক্যাল খাতা আমি যেটা দেখেছি তোমাদের কাছ থেকে, তোমরা বেশিরভাগ শিক্ষার্থী ভিক্টোরিয়া খাতাটাই মনে হয় কিনেছো, বেশিরভাগ শিক্ষার্থী সম্ভবত ভিক্টোরিয়া খাতাটাই কিনেছো। তো তোমরা চেষ্টা করবে, যারা এখনও কেনোনি তারা ভিক্টোরিয়া খাতাটাই কেনার চেষ্টা করবে, কেননা এই খাতাটার মান একটু ভালো। এই কারণে তোমরা প্র্যাকটিক্যাল খাতা ভিক্টোরিয়া এটা কেনার চেষ্টা করবে সবাই। তাহলে সবাই প্র্যাকটিক্যাল খাতা কিনে ফেলো, প্র্যাকটিক্যাল বইও ম্যানেজ করে ফেলো। আমি আগামী ক্লাসে তোমাদেরকে লিস্ট দিয়ে দিব এবং তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়ে দিব। আর আজ আমরা একটা প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখলাম যে কিভাবে করতে হয়। তো ইমরান স্যার কিছু বলবেন স্যার?